আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এমন একটি বাজেট স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি যেটি দিয়ে আপনি অনায়াসে 90 এফপিএসে পাবজি গেমস খেলতে পারবেন। পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 মতো চিপসেট ব্যবহার করা হয়েছে। এটার মধ্যে চমৎকার কিছু স্পেসিফিকেশন কিন্তু রয়েছে। আমার হাতে দেখতে পাচ্ছেন রিয়েলমি নার্জো 70 টার্বো। তো এই ফোনটির মধ্যে চমৎকার কিছু স্পেক কিন্তু রয়েছে, পাওয়ারফুল চিপসেট রয়েছে, দেখেন ডিসপ্লেটা ভালো অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। তো সম্পূর্ণ ভালো মন্দ আজকে শেয়ার করব এবং এই ফোনটি কিন্তু আজকে কোনো স্পন্সরশিপ হিসেবে রিভিউ দিচ্ছি না, এটা আমি পার্সোনালি কিনেছি। এবং এই ফোনটি কেন কিনলাম, বাজারে এই বাজেটের মধ্যে 8-10টা ফোন বাদ দিয়ে এটা কেন ব্যবহার করছি সেটি আজকে শেয়ার করব। তো ডিজাইনের কথা যদি বলি, ফোনটির পেছনের ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার লাগতেছে, দেখতে পাচ্ছেন একদম এখানে কিন্তু গ্লেসি ভাইব দিচ্ছে ফোনটির পেছনে প্লাস্টিক। এবং এখানে কিন্তু আমার হাতে যে গ্রিন কালারটা রয়েছে এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয় এবং রিফ্লেক্ট করে, বেশ চমৎকার। আরও একটি ইয়েলো কালার রয়েছে, দেন ব্ল্যাক কালার রয়েছে। ইয়েলো কালারটার মধ্যে দুইটা শ্যাডো রয়েছে এবং ফোনটির থিকনেস কিন্তু খুবই কম। এবং যেহেতু এখানে 5000 এমএএচ এর ব্যাটারি রয়েছে, ফোনটির হ্যান্ড ফিলিং কিন্তু বেশ চমৎকার। ফোনটিতে ডুয়েল স্পিকার রয়েছে এবং উপরে 3.5 mm জ্যাকটা রয়েছে, যেটা বেশ চমৎকার, যেটার জন্য মূলত আমি এই ফোনটি চয়েস করেছি। এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে, বেশ চমৎকার, অ্যাকুরেট কাজ করে এখানে, একদম অ্যাকুরেট। এখানে কিন্তু স্মুথ কাজ করতেছিল। তার এদিক থেকে IP65 এর রেটিং রয়েছে, এখানে আরেকটু বেটার আইপি রেটিং দেওয়া উচিত ছিল। তো ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে ডায়মেনসিটি 7300 মতো চিপসেট, যেটা খুবই কিন্তু ক্যাপাবল চিপসেট এবং পাওয়ারফুল চিপসেট বলতে পারেন বাজেটের মধ্যে। এবং বাজেট বললে ভুল হবে, এবং এই চিপসেটটি কিন্তু 50,000 টাকার উপরে স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। যেমন রেনো 12 সিরিজেও কিন্তু এই স্মার্টফোনটিতে যে চিপসেট রয়েছে সেই চিপসেটটি ব্যবহার করা হয়েছে। এখন আমরা পেয়ে যাচ্ছি যে 25-26 হাজার টাকার স্মার্টফোনেও কিন্তু ওই চিপসেটটাই পাচ্ছি এবং চিপসেটটা খুবই পাওয়ারফুল, স্মুথলি গেমিং করতে পারবেন। 90 এফপিএসে পাবজি কিন্তু অনায়াসেই খেলা যায়। এবং যেহেতু পাবজি খেলা যায়, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার মতো গেমস কিন্তু খুব সহজেই খেলা যায় এবং ডে টু টাস্কে কিন্তু খুবই চমৎকার কাজ করতেছে। তো ফোনটি যেহেতু রিলিজ হয়েছে 7 থেকে 8 মাস আগে, তো যখন আপনি ফোনটি কিনবেন তখন অ্যান্ড্রয়েড 14 পাবেন এবং সাথে সাথে কিন্তু অ্যান্ড্রয়েড আপাতত যদি আপনি কিনেন এই মুহূর্তে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন। রিয়েলমি UI6 এখন পেয়ে যাবেন। খুবই চমৎকার স্মুথ কাজ করতেছে এখানে। ইউআইটা LPDDR4X র্যাম রয়েছে এবং যেহেতু পাওয়ারফুল চিপসেট খুবই স্মুথ কাজ করতেছে, এখানে কিন্তু ইউআইটা বেশ চমৎকার কাজ করতেছে। এখানে কোনো ল্যাগের দেখা কিন্তু আমি পাচ্ছি না। বাট রিয়েলমি অ্যান্ড্রয়েড 50তে এক্সট্রা কিছু ব্লুটার পাবেন, যেখানে আপনার অনেকগুলো অ্যাপস ভরপুর দেখা যাচ্ছে, সেগুলো আপনি চাইলে আনইনস্টল করবেন এবং আনইনস্টল করলে ফোনটা কিন্তু একদম স্মুথ কাজ করবে আরও, এবং নিট অ্যান্ড ক্লিন মনে হবে তখন। এখন কথা হচ্ছে যে আমি কেন রিয়েলমি ফোন কিনলাম, এত ডিভাইস থাকতে, স্যামসাং অনেক দামি ডিভাইসই তো আছে, আমি কেন এইটা কিনলাম। তো এটার মধ্যে কয়েকটা যদি আমি বলি, যে এটার মধ্যে কয়েকটা কম্পিটিটর হিসেবে রয়েছে এই বাজেটের মধ্যে, আপনার 25 থেকে 30-এর মধ্যে, যেমন হচ্ছে CMF1 রয়েছে, দেন হচ্ছে গ্যালাক্সি M35 রয়েছে। ওই ডিভাইসগুলো না নেওয়ার মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে যে ওইগুলোর মধ্যে কিন্তু 3.5 mm জ্যাকটা নাই এই স্মার্টফোনের রয়েছে, যেটা আমার খুবই প্রয়োজন হয় ভিডিও তৈরি করার ক্ষেত্রে। এবং যেমন আইকু Z10X এর মধ্যে অ্যামোলেড ডিসপ্লে নাই, এটার মধ্যে রয়েছে সেটা। এবং আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজেন, আপনার ক্যামেরাটাই বেশি প্রায়োরিটি, সেক্ষেত্রে আপনি এই ডিভাইসটা না নিলেও পারেন। সেক্ষেত্রে আপনি স্যামসাংয়ের M35 দেন হচ্ছে CMF চয়েস করতে পারেন। বাট পারফরমেন্সের কথা যদি বলেন, সেক্ষেত্রে কিন্তু এটা আমি বলবো বেস্ট। এটার অন্তত স্কোর কিন্তু 7 লাখের কাছাকাছি চলে যায়। এবং এটা নেওয়ার আরেকটা কারণ হচ্ছে এটার মধ্যে স্টোরেজ টাইপ রয়েছে UFS 3.1, আর ওইগুলোর মধ্যে রয়েছে UFS 2.2। তো এটার মধ্যে কিন্তু চমৎকার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি অ্যামোলেড প্যানেল, খুবই চমৎকার। এবং 120 হার্টজ রয়েছে এবং 120-এর মধ্যে কিন্তু 120ই পাচ্ছি। অন্যান্য ডিভাইসে কিন্তু 120 দেওয়া থাকে, বাট 120 পর্যন্ত কাজ করে না। বাট এখানে কিন্তু এটার মধ্যে কাজ করতেছে। এটা টাচ রেসপন্স যথেষ্ট ভালো, এখানে কোনো প্রকার সমস্যা নাই। এবং এটার মধ্যে ডিসপ্লেতে কিছুটা আপনার ব্রাইটনেস ঘাটতি দেখা যায় অন্যান্য সুপার অ্যামোলেডের থেকে, বাট আমি বলবো যে ডিসপ্লেটা ওকে। চিন বেজেলের কথা যদি বলি, একদম অন্য এই বাজেটের মধ্যে আমি বলবো যে এটা চিন বেজেলটা ঠিক আছে, 5 হোল কাট আউট রয়েছে, ডিসপ্লেটা বেশ চমৎকার এবং কালারফুল, কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স খুবই চমৎকার এবং টাচ রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো কাজ করতেছে। এখানে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। এবং এটাতে কিন্তু 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইট রয়েছে, যেটা আপনার ইনডোরে তো ভালোভাবে ব্যবহার করা যায়, আউটডোরে একদম কিন্তু খুব সহজেই চমৎকারভাবে ব্যবহার করা যায়। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং যেটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে।
খুব ভালোভাবেই কিন্তু 1-2 দিন অনায়াসে ব্যবহার করা যায় নর্মাল ইউজ করলে। আর যদি আপনি গেমস খেলেন, রেগুলার গেমস খেলেন, সেক্ষেত্রে কিন্তু একটানা আপনি 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এবং ফোনটির চার্জ দ্রুত শেষ হলেও গেমস খেলেও কিন্তু 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে এবং ফোনটি অনলি 30 মিনিটে কিন্তু অর্ধেকের বেশি চার্জ হয়ে যায়। 1 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। তো এবার আসি ক্যামেরা সেকশনে। তো অনেকেই বলে যে আসলে পারফরমেন্স সেন্ট্রিকের ফোনের ক্যামেরা একদম বাজে হয়, বাট আমার কাছে মনে হয়েছে ফোনটির পেছনে কিন্তু দুইটা লেন্স ব্যবহার করা হয়েছে। যেটি প্রাইমারি সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি যে দুধবাত সেন্সর রয়েছে ওইটা না হইলেও চলতো। বাট প্রাইমারি যে শুটারটা রয়েছে এটা কিন্তু ডে লাইটে বেশ চমৎকার ছবি এবং ভিডিও দিচ্ছিল। যেহেতু 1 মাস ধরে ফোনটা ব্যবহার করতেছি এবং ছবিগুলা একদম কিন্তু ক্লিয়ার আসতেছিল। এবং যেহেতু আপনি ক্যামেরা সেন্ট্রিক ফোন না, সেক্ষেত্রে ওই ক্যামেরা সেন্ট্রিক ফোনের চেয়ে কিছুটা পিছিয়ে, বাট ডে লাইটে কিন্তু খুব চমৎকার ছবি দিচ্ছিল এবং ভিডিও কোয়ালিটিও একদম খারাপ না। বাট এটার পোর্ট্রেট মোডে আমার কাছে কিছুটা খারাপ লেগেছে, পোর্ট্রেট মোডটা আমার কাছে অতটা ভালো মনে হয় নাই। পেছনের ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30 এফপিএসে ভিডিও শ্যুট করতে পারবেন এবং 1080p 60 এফপিএসে ভিডিও শ্যুট করতে পারবেন এবং 1080pতে কিন্তু মোটামুটি স্টেবিলাইজেশন ভালোই এখানে মনে হচ্ছে আমার কাছে। এবং iOS নেই যেহেতু, সেক্ষেত্রে iOS-এর মতো একদম ওই লেভেল স্টেবিলাইজেশন পাবেন না। এবং যেহেতু এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন না, আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন খোঁজেন সেক্ষেত্রে এই ডিভাইসটি বাদে আপনাকে যেমন স্যামসাং M35 রয়েছে, CMA ফোন রয়েছে এবং আইকু Z10X রয়েছে, সেগুলো চয়েসে রাখতে পারেন। এবং ক্যামেরার ক্ষেত্রে একদম ফেলে দেওয়ার মতো না। অনেক ইউটিউবারই আমি দেখেছি যে ওগুলোর সাথে কম্পেয়ার করে দেখেছে, এজ ডিটেকশন খুবই চমৎকারভাবে কাজ করতেছিল। বাট যদি আপনার লাইটটা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ছবি এবং ভিডিও প্রডিউস করছিল। এবং ক্যামেরার কথা যদি বলি, এখানে ফিচারগুলো যদি বলি, নাইট মোড রয়েছে, স্ট্রেট ভিডিও রয়েছে, ফটো পোর্ট্রেট রয়েছে। পোর্ট্রেট আমার কাছে কিছুটা অপছন্দ হয়েছে, একদম স্যামসাংয়ের মতন না, যেহেতু আমি স্যামসাং ফোন ইউজ করি। ওই লেভেলের পোর্ট্রেট কিন্তু এটাতে দিচ্ছ না। ক্যামেরাটা আমি বলবো যে অ্যাভারেজ। এবং অ্যাভারেজ বলতে কেমন, আপনি যদি 20,000 টাকার ফোনের সাথে এটা কম্পেয়ার করেন তাহলে কিন্তু না, আপনার এটার সাথে কম্পেয়ার করতে হবে 30,000 টাকা 35,000 টাকার ফোনের সাথে। যদি এটা কম্পেয়ার করেন সেক্ষেত্রে আমি বলবো যে ক্যামেরাটাও, যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনেন সেটার থেকে এটা একটু কম। বাট আপনি যদি নর্মাল 20-25,000 টাকার ফোনের ক্যামেরার সাথে এটা কম্পেয়ার করেন সেক্ষেত্রে এটা বেস্ট হবে। কারণ হচ্ছে এটা কিন্তু আনঅফিসিয়ালি, এবং অফিসিয়ালি যদি আপনি কিনেন iOS যুক্ত সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও অনেক বেশি পড়ে যাবে। ফ্রন্ট সাইডে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যেটাতে কিন্তু খুব চমৎকার ছবি দিচ্ছিল, একদম ক্লিয়ার ছবি দিচ্ছিল। যেহেতু এআই রয়েছে ক্যামেরার মধ্যে সেক্ষেত্রে কিন্তু খুব বেশ চমৎকার ছবি দিচ্ছিল, শার্প অ্যান্ড ডিটেলস চমৎকার, এবং সাথে সাথে কিন্তু ফোকাসিংটাও ভালোই এখানে। তো আমি বলবো যে ফ্রন্ট সাইডের ক্যামেরাটাও বেশ ভালো এবং ফ্রন্ট সাইডে 4K নাই, সর্বোচ্চ 1080p 30 এফপিএসে ভিডিও শ্যুট করতে পারবেন। ক্যামেরাতে কিন্তু এখানেও একটু পিছিয়ে রয়েছে, যেহেতু সেকেন্ডারি কোনো স্ট্রং সেন্সর নাই, আলট্রা ওয়াইড বা টেলিফোটো লেন্সও নাই, যে ক্ষেত্রে এটা একটু পিছিয়ে থাকবে। তো এবার আসি প্রাইজে। তো আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে 12,256, এটার প্রাইস হচ্ছে 28 থেকে 29,000 টাকার মধ্যে পাবেন আনঅফিসিয়ালি। এবং 128-এর দাম হচ্ছে আপনার 25 থেকে 26,000 টাকার মধ্যে পাবেন। এবং একদম যে বেস্ট ভেরিয়েন্ট 6/128 সেটা আপনি 22,000 টাকার মধ্যে পাবেন। তো এখন কথা হচ্ছে যে এই বাজেটের মধ্যে তো অন্যান্য ডিভাইস ছিল, কেন আমি ওইগুলা কিনি নাই? যেমন CMF1 ছিল, গ্যালাক্সি M35 ছিল, দেন হচ্ছে আইকো Z10X ছিল। যেমন আইকো Z10Xটা নেই নেই, কারণ হচ্ছে ওটার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে নাই, সেজন্য ওইটা নেই। এবং হচ্ছে CMF1, দেন হচ্ছে গ্যালাক্সি M35 এই 3.5mm জ্যাকটা নাই, যেটা আমার প্রয়োজন। এবং আমার প্রয়োজনে আমি এটা নিয়েছি পারফরমেন্সেন্ট্রিক, এবং ক্যামেরাটা আমার অত প্রয়োজন নাই, সেজন্য আমি ওই স্মার্টফোনগুলো না নিয়ে ওই বাজেটের মধ্যে আমি এটা চয়েস করছি। এবং যারা এই ফোনটি কিনেছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। এই ফোনটি বাংলাদেশের ইউজার খুব কম, আমি যতটুকু জানি ইন্ডিয়ান ভেরিয়েন্ট, যেহেতু এটা ইন্ডিয়ান যারা রয়েছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিওর নিচে, ভালো মন্দ সব কিছু শেয়ার করবেন। তো আজকে আর দেরি করবো না, দেখা হবে অন্য কোনো স্মার্টফোন নিয়ে। আজকে এখানেই, খোদা হাফেজ।